মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত ছিল। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসলে তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে জিয়াউর রহমান মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে সেই বিএনপিকে ক্ষমা চাইতে হবে। বিএনপির জন্মই হয়েছে সেই মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি, আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন স্বাধীনতা চায়নি। রুমিন ফারহানার মতো মেয়েদেরকে বিএনপি নমিনেশন দেয়নি, এটা কিসের অন্যায়। আর জামাতের বিষয়ে বলে দিই, জামাত এনসিপি আগেই বলেছিল তাদের 20টার মতো নারী শাসন, এবং সেই কারণে এনসিপিকে 30টা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে থেকে 20টা মেয়ে দাঁড়াবে, এটাই আমরা জানতাম মানে বাংলাদেশ জামাতে ইসলাম জানতো, এবং তাদের মধ্যে থেকে কিন্তু নারী দেওয়া হয়েছে ওই 30টা আসনের মধ্যে। যখন একটা জোট করা হয়, জোটের মধ্যে থেকে নারী আসন দেওয়া হয়, তখন মনে হয় এই কথাটা বলা ঠিক না। আর আপনি যখন সম্মানিত আমিরে জামাতের একটা হ্যাক নিয়ে কথা বলছে, এটা নিয়েও যে মিথ্যাচার চলতেছে, এটা আসলে ঠিক না। ওই গুপ্তর মতো এটাও একটা মিথ্যাচার। মিথ্যাচারের প্রথম কথা হলো 4:37 তিনি ছিলেন কোথায়? কেরানীগঞ্জের কোনাখোলাতে বক্তব্য দিচ্ছেন। 5:09 যখন জানা গেল যে এটা হ্যাক হয়েছে, হ্যাক সবারই হয়, 5:09 পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে, 5:22 অ্যানাউন্স হয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয়, যেই রাষ্ট্রপতিকে প্রথম দিন চেঞ্জ করা হলো এবং বলা হলো তিনি বাংলাদেশকে ওন করেন না। বাংলাদেশকে আজকের যে রাষ্ট্রপতি, আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ কোনো মামলা করলে করতে পারেন, এই রাষ্ট্রপতি কখনোই চাইবে না একটা সুস্থ সুন্দর একটা ইলেকশন এদেশে হোক, কারণ তার রক্তের মধ্যে হচ্ছে সে প্রেতাত্মাদের রক্ত। আওয়ামী লীগের প্রেতাত্মাকে তিনি ওন করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে এমন কোন অভিযোগ নাই যেটা নাই। তিনি দুর্নীতি কমিশনে যখন ছিলেন তখন দুর্নীতি কমিশনকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন। সেই রাষ্ট্রপতির অফিস থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসলো না তার ওখান থেকে একটা পাসওয়ার্ড কিভাবে হ্যাক হলো। এই রাষ্ট্রপতিকে যখন সরানোর কথা প্রথম দিন বলা হলো, তখন সংবিধানের দোহাই দিয়ে এই জাতির সর্বনাশ করলো কারা? তারা এই জাতি জানে। আজকে আর যাই হোক, আমিরে জামাতের আর একটা জিনিস বলি, আমিরে জামাতের 2 মেয়ে, তার ওয়াইফ এমপি ছিলেন, এবং 2 মেয়ের মধ্যে আপনি আপনাকে বলি, খাওলা তার মেয়ের নাম, একটা নাম সাওলা, আর একটা মেয়ে, 2টা মেয়ের নামই তিনি ইসলামিক যে নামগুলো দিয়েছেন, এই 2টা নারী হচ্ছে যারা যুদ্ধ করছেন। সো যে ভদ্রলোক তার মেয়েদের নাম দিতে পারেন, তাদের নামে যে মেয়েরা যুদ্ধ করছেন, ইসলামের জন্য ওহুদে যুদ্ধ করছেন, হুদাইবিয়াতে যুদ্ধ করছেন, ইয়ামামায় যুদ্ধ করছেন, সে ভদ্রলোক আর যাই হোক এরকম কথা বলবেন, এটা মনে হয় জাতি। আর যিনি নারীদেরকে মা বলে সবসময় সম্বোধন করেন, সেটা নিয়ে মনে হয় আলোচনাটা না করাটাই ভালো। কিন্তু আমি যদি একটু যুক্ত করি, ব্যারিস্টার শাহরিয়ার, কাউকেই কি আসলে এবারে মনোনয়ন দেওয়া গেল না? কোনো নারী নেতাকেই বা আপনারা পেলেন না যে এবারে অন্তত? না, পাইলাম। আবার বলে দিলাম যে 20 জনকে তো বলেই দিলাম এনসিপি থেকে নমিনেশন দেওয়ার কথা, যেমন যারা ইলেকশন করতেছে না, এদের সবার তো নমিনেশন পাওয়ার কথা এনসিপি থেকে। অ্যান্ড ওরা যদি এনসিপি থেকে বের হয়ে যায়, আপনি ঝিনাইদহ থেকে মিতুকে দেওয়া হয়েছিল, তারপর আপনি জারাকে দেওয়া হলো, তারপর আপনি ঢাকাতে দেখেন সাভারে দেওয়া হয়েছে, সমস্ত টোটাল কতজন? টোটাল 20 জন মেয়ের লিস্ট দেওয়া হলো, সেই জন্যে আমরা 30টা সিট ছেড়ে দেওয়া হলো বাংলাদেশ জামাত ইসলাম। তাহলে আজকে যদি বলা হয় যে জামাত ইসলাম মেয়েদেরকে দিতে চায়নি, এই কথা ঠিক না। আর একটা জিনিস বলি, একদিকে বলবেন আসন দেওয়া হয়নি, আর একদিকে আমার মা বোনকে বিবস্ত্র করতে চাইবেন। আমাদের সকল রাজনৈতিক দল তারা এখনো পুরুষতান্ত্রিক কালচারে ভোগে। অর্থাৎ এই জন্য যে এগুলো তো, হ্যাঁ, আইন দরকার, আপনার দর্শনের এগেনস্টে আইন দরকার, কিন্তু এর বিরুদ্ধে আপনার যে রাজনৈতিক যে সাংস্কৃতিক যে চর্চা, এটা সমাজে একদমই অনুপস্থিত। এই অনুপস্থিতির কারণে এটার জন্য সকল রাজনৈতিক দলগুলো দায়ী। তারা যদি উন্নত রাজনৈতিক সংস্কার করে, চর্চা করে, তাহলে রাষ্ট্রে এবং সমাজে সমস্ত জায়গায় সমভাবে করে, তাহলে কিন্তু এই নারীরা রাজনীতিতে এগিয়ে আসতে সাহস পাবে। এখন সাহস পায় না। আর আপনি যেটা বললেন যে আসলে তো আমাদের যে সংস্কার আমরা করেছি, 2টা প্রধান জায়গায় আমরা সংস্কার করিনি। একটা হলো রাজনৈতিক দলের সংস্কার, এটা আমার মনে হয় সচেতনভাবেই সকল রাজনৈতিক দল এড়িয়ে গেছে। সেই দায় কি তাহলে বিএনপিও নিচ্ছে? আমি তো এটা বাদ দিয়ে বলি নাই।
আমি তো বলছি সকল রাজনৈতিক দল, যে এখানে প্রধান কাজ ছিল রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের নেতারা কি হবে, এটা কি পরিবার থেকে আসবে না কোথা থেকে আসবে, এই ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দল এই সংস্কারে কিন্তু এটা কোনো এজেন্ডা নেই। অথচ এই আপনি সংস্কার করবে কে, সংস্কার কার্যকরী করবে কে? রাজনৈতিক দল। তো সেই রাজনৈতিক দলেরই সংস্কার নেই, তাহলে দেশে কি সংস্কার হবে? এগুলি সব মুখ থুবড়ে পড়ে যাবে কয়েকদিন পরে। জামাতের কর্মীরা যারা, অত্যন্ত সম্মান রেখে বলি, যাদের মহিলা কর্মী আছে তারা বাড়ি বাড়ি যায়। এখন আজকে আপনারা জানেন আমাদের দেশে কিন্তু এই বিভিন্ন ধরনের এই নারীরা, পকেটমার থেকে শুরু করে এই এই ধরনের মোবাইল ছিনতাই থেকে সমস্ত কর্মের এই নারীর ছদ্মাবরণে কিন্তু এগুলো করে। এতে করতে গিয়ে তাদের যখন, এখন তাদের যে কর্মী, এটা তো সিল দেওয়া নেই, তারা যখন ওইভাবে যায়, শুধু চোখটা ছাড়া আর কিছুই দেখা যায় না, তখন অনেকে আতঙ্কিত হয়। তো সেই ধরনের দুই একটা মানে অঘটন ঘটেছে। মাহমুদুর রহমানের ভাইয়ের কথা বারবার বলতেছি, 17 বছর আপনি দেশে ছিলেন না, আপনি দেশকে জানেন না। আপনার দলে যাকে নিছেন তাইও ইংল্যান্ডে থাকতে এতদিন, এদেশের মাটির গন্ধ আপনার কাছে নাই, সেজন্য আপনি খালি গুপ্ত দেখতে পান, সেজন্য আপনি গুপ্ত দেখতে পান। আচ্ছা, আপনাদেরকে মাধ্যমে একটা কথা বলি, একটা উদাহরণ দিই। আমি 2012 সাল থেকে সারা দেশে কোরআন শরীফ ডিস্ট্রিবিউশন করি। গোলাম আজম সাহেবের কোরআন শরীফের তফসির যখন দিতে গেলাম প্রথমে, কেউ ভয় নেয় না। কেন? সমস্ত এফআইআরে আসে জঙ্গি বই মানে হচ্ছে কোরআন শরীফ। আমি যেই গোলাম আজম সাহেবের নামটা কোরআন শরীফের অনুবাদের ওখান থেকে তার নামটা সরায় দিলাম, পরের বারে 1 লক্ষ কোরআন শরীফের কপি বিলি করছি। এটার নাম যদি গুপ্ত হয় তাহলে আমি গুপ্ত, এটার নাম যদি গুপ্ত হয় তাহলে আমি গুপ্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাংলাদেশ না সারা পৃথিবীর ইতিহাসে, আপনি আমেরিকাতে 1920 সালে মেয়েদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে। আজকেও আমেরিকাতে মেয়েরা কি হয় না, প্রেসিডেন্ট হয় না। এই যে ভাই বললেন, শোনেন, প্রীতিলতার কথা মনে আছে? যখন দেশ ভাগ হলো তখন কয়জন মেয়েকে আপনার মন্ত্রিসভায় নিয়ে আসছে কংগ্রেস? কয়জন মেয়েকে মুসলিম লীগ নিয়ে আসছে? কথাটা শেষ করতে দিই, শেষ করি। আপনি যখন বললেন 24-এ আমার মা বোনেদের যে আত্মত্যাগ, সমাজের রাজনৈতিকটা চেঞ্জ হতে হবে বোন। আপনাদেরকে অ্যাডপ্ট করতে গেলে জুলাই সনদ এই জন্য হতে হবে যে অ্যাটলিস্ট এটা অ্যাসিওর করবে। জুলাই সনদে আপনারা যা বলছেন সেটির আবার আপনারা ভিন্ন কাজ করছেন, এই অভিযোগ আছে যে আমার স্ববিরোধী অবস্থানে। আমাকে কথাটা বলতে দেন, স্ববিরোধী আপনি বললে তো বলে দিতে না, এটা আমি অভিযোগ করি না, সেটা ভোটের উপর দেন, ভোটারদের উপরে ছেড়ে দেন। যখন দেখতেছেন মেয়েরা বা মায়েরা বেশি ভোট দিতে চায়, তখন আপনি তুরুপের তার স্বাধীনতা থেকে চেঞ্জ করে আসলেন কিসে? ধর্ম থেকে আসলেন গুপ্ততে, এখন গুপ্ত থেকে আসছেন নারীতে। লাস্টে আর একটা কোন তুরুপের তাস পাবেন আমি জানি না, তবে এই তুরুপের তাস ইউজ করতে করতে 12ই কি আসে, ফেব্রুয়ারি চলে আসবে। যেভাবে তুরুপের তাস চেষ্টা করছে সমস্ত ইউনিভার্সিটিতে, শেষ করে সমস্ত ইউনিভার্সিটিতে করছেন, কাজে লাগেনি। ইনশাল্লাহ আমরা যারা ভারত বিরোধিতা করি, ভারতের আধিপত্যবাদের স্বীকার করি না, এদেশে এই বয়ানগুলো ভারতের বয়ান, এই বয়ানকে আপনি তাহলে আপনি মাকে সম্মান দিতে পারবেন। জামায়াত স্ববিরোধী অবস্থানে নেই এবং বিএনপি নানানভাবে তুরুপের তাস পরিবর্তন করছে, এক এক সময় এক একবার নতুন তুরুপের তাস নিয়ে আসছে কিনা। বিএনপি বলে এটাই বলছে, কিন্তু ভারত এবং ভারতের যদি বিএনপি এটা অন করে তাহলে ভারতকে অন করতেছে বিএনপি। তাহলে খালেদা জিয়া আর জিয়াউর রহমান সেই বিএনপি নাই। আসলে ব্যারিস্টার শামীমের এটার সাথে আমি এই ন্যারেটিভের সাথে একমত নই। বিএনপি ভারত বিরোধী কোনো দলও না, ভারতের পক্ষেরও দল না। বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের একটি লোক, এবং এই বাংলাদেশের পক্ষে নিতে গিয়ে যে আমার সামনে আসবে তার সাথে আমি কূটনৈতিকভাবে তাকে পরাজিত করার চেষ্টা করব। ধরেন ভারতের সাথে, ভারত আমাদের বর্ডার আছে, আপনাকে কতগুলি জিনিস ভারত সম্পর্কে বলতে গেলে চিন্তা করতে হবে যে ভারতের সাথে আমার 3 দিক দিয়ে বর্ডার, একদিকে নদী। ভারতের সাথে আমাদের 54টা নদীর সমস্যা, ভারতের সাথে আমার 4000 কিলোমিটার বর্ডার, ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য এবং বাণিজ্যের বহির্ভূত কর্মকাণ্ড আছে, এগুলোকে মোকাবেলা করার জন্য উই ক্যান নট চেঞ্জ, যেটা মানে অটল বিহারী বাজপেয়ী একবার বলছিলেন যে উই ক্যান নট চেঞ্জ আওয়ার নাইবার, আমরা আমাদের পরিবর্তন করতে পারবো না। কিন্তু দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার সেই যে দেশের স্বার্থকে বজায় রেখে
ভারতের সাথে এগুলো হ্যান্ডেল করা। তারপরে আরেকটা কিন্তু দেখেন, আপনাদের নেতা বছর পর বছর আমি একটা আত্মগোপনে মিনিট থেকে শেষ এখন করি। অন্যদেরকে গুপ্ত বলছেন। আমি একটা মিনিট শেষ করি। চীন হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা অর্থনৈতিক পার্টনার উন্নয়নের। যতগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, নদী বন্দর বলেন, সমুদ্র বন্দর বলেন, টানেল বলেন, সিলেট এয়ারপোর্ট বলেন, তিস্তা প্রজেক্ট বলেন, সব কিছুর মূলে রয়েছে চায়নার হেল্প এবং বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ হচ্ছে আমার এক্সপোর্টের অন্যতম গন্তব্যস্থল। সবচেয়ে বড়, প্রায় $40 বিলিয়ন আমরা এক্সপোর্ট করে আমরা অর্জন করি। তাহলে এই যে তিনটা শক্তি, এখানে ভারতের সাথে মানে চায়নার দ্বন্দ্ব আছে, চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্ব আছে, আমার সাথে পাকিস্তানের সাথে ভারতের। এই যে আন্তঃরাষ্ট্রের যে সম্পর্কটাকে আপনি হঠাৎ করেই ভারত বিরোধী আর ভারতের পক্ষে গিয়ে শেষ করতে পারবেন না। আপনাকে ইন্টিগ্রেটেড কূটনীতি করতে হবে। আপনাকে যখন যেমন তখন তেমন করলে হবে না। আমাদের দেশের এই পর্যন্ত 50 বছরে আমাদের কোনো পররাষ্ট্র নীতির যে ফাউন্ডেশন এটাই নেই, যখন যেমন তখন তেমন, ইন্ডিয়ার সাথে চায়নার সাথে। কাজেই আগামী সরকার ক্ষমতায় আসলে তারা এটা করবে, এবং এইটা আমাদের বাংলাদেশের কূটনীতি একটা খুব জটিল অবস্থায় আছে। এই জটিল অবস্থার থেকে উন্নয়নের জন্য আমাদেরকে অবশ্যই ভারতের সাথে আমাদের হ্যান্ডেল করতে হবে, অত্যন্ত নিজের স্বার্থ বজায় রেখে। আমরা যদি আমরা আমাদের স্বার্থ বজায় না রাখি, যেটা শেখ হাসিনা সরকার সেইটা যদি সেই স্বার্থের জায়গাটাতে কি তাহলে জামায়াত চিন্তা করছে না? বাংলাদেশের স্বার্থটা কি তাহলে জামায়াত চিন্তা করছে না? তো বাংলাদেশে বিশ্বাস করে না। জামাত যেই দল বাংলাদেশের রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তার আবার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কি এত কথা? তার তো কথা বলার কোনো অধিকার নেই। ভাই, চীনপন্থীরাও করতেন না তো, চীনপন্থীরা জাফর সাহেবেরা আপনারাও তো করতেন না। অবশ্যই আপনারা প্রথম দিকে করতেন না, তাহলে আপনি আর জামাতের মধ্যে পার্থক্য কি হলো? শাহরিয়ার কবির ভাই, হবে না, আপনি আমার সিনিয়র, আপনি আমার রাজনৈতিক গুরু, তাহলে পুরাটাই বলে দেন। শাহরিয়ার কবির, আপনারা তো স্বাধীনতা শাহরিয়ার কবির ভাই, আপনি না জেনে একটা ভুল তথ্য দিলেন। আচ্ছা বলেন, মাওবাদীরা প্রথমে করছে না করেন? মাওবাদীরা ইন্ডিয়াতে যেতে পারছে কি পারেনি? শুনেন, জি বলো। তখন ছিল সারা বাংলাদেশে, এক মিনিট আমি এটা ক্লিয়ার করতে হবে, সারা বাংলাদেশে ছিল ইপিসিপিএমএল, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি। সেই কমিউনিস্ট পার্টির নেতা ছিল আব্দুল হক। আব্দুল হক সাহেব তখন একটা দলিল দিয়েছিলেন, সেটা ছিল 2 কুকুরের কামড়াকামড়ি। কিন্তু তার আগেই স্বাধীন জনগণতান্ত্রিক স্লোগান দেয়া যে পতাকা উঠাইছিল, সেটা হলো পূর্ব বাংলার সর্বহারা পার্টি সিরাজ শিকদারের নেতৃত্বে। এবং সিরাজ শিকদারের নেতৃত্বে আপনি দেখেন সেই পেয়ারা বাগান, আমঘর, কোরিয়ানা, ওই এলাকায় মুক্ত অঞ্চলে মুক্তিযোদ্ধারা বামপন্থীরা গড়ে তুলেছিল। বামপন্থীরা ওয়াহিদুর রহমানের নেতৃত্বে, টিপু বিশ্বাসের নেতৃত্বে তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সঠিক ওই যে একটা অংশ, কমিউনিস্টদের একটা ক্ষুদ্র অংশ ওই দলিলটা দিয়েছিল। বাকি অংশরা কিন্তু সবাই মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে। কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলেছেন আপনারা, সন্তান লালন পালনের কথা বলে। সন্তান লালন পালনটাও কি আসলে শুধু একা নারীর দায়িত্ব? না, এবার আপনাকে 2টা জিনিস বলি। সারা পৃথিবী থেকে তো বাংলাদেশ একটা বিচ্ছিন্ন জায়গা না। যেমন আমার ওয়াইফ, যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম ইংল্যান্ডে, তখন কিন্তু সে মাতৃকালীন 6 মাস ছুটি পাইছিল, আমি পাইছিলাম 1 সপ্তাহ। আমি যখন যদি বলি যে আমার এই নারীর অধিকার, আমার অধিকার সমান হচ্ছে না, আমাকেও 6 মাস দিতে হবে, ব্রিটিশ পার্লামেন্ট সেটা করেনি। আর আমাদের এখানে যেটা বলা হয়, মাকে শোনেন, আমি তো আর দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি বাচ্চাকে নিয়ে সারা রাত আমিও বসেছিলাম, কিন্তু দুধের সময় ওর ওয়াইফকে কিন্তু ডেকে তুলতেই হয়েছে, কারণ আমি তো আর দুধ দিতে পারবো না, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দেয়নি। আমি চাইলেও আমার পেটে আমার সন্তান ধারণ করতে পারি। আমি আপনার সঙ্গে বলিনি, আমার ইন্টারপ্রিটেশনটা আমি দিই। আমি কখনোই গর্ভে আমার সন্তানকে ধারণ করতো, কিন্তু বাবা হিসাবে সারা রাত বাচ্চাকে কোলে নিয়ে আমি বসে এসেছি দিনের পর দিন। বাচ্চাকে বড় করা আল্লাহ যেটা আমাকে যতটুকু দিছে, আমি আমার ধর্মবিশ্বাস থেকে এটা বিশ্বাস করি। নিজেদের সন্তান প্রতিপালন করছে, অবশ্যই পারবে। আর যে বোন চাইবে না 5 ঘন্টা নিবে না, তার জন্য সেটা বলেনি যে এটা বাইন্ডিং করা হবে। আমি জামাত বারবার বলছে, যে নিতে চাবে নিবে, যে নিতে চাবে না নিবে না। মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসলে তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে?
তাহলে জিয়াউর রহমান মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে সেই বিএনপিকে ক্ষমা চাইতে হবে। বিএনপির জন্মই হয়েছে সেই মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি। আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন স্বাধীনতা চায়নি, রাশেদ আতাউর খান রহমান মেননের ঝালি। বাবা চায়নি, চকলেট আবার বাবা চায়নি। তাহলে তাদের সবাইকে ক্ষমা চান, তারপর আতাউর জামাত রহমান ইসলামকে ক্ষমা চান।